উপদেষ্টাদের মধ্য থেকে হচ্ছে কিংস পার্টি, অভিযোগ বিএনপির। ক্ষমতায় থেকে দল গঠনে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। রাতে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন বেগম জিয়া, জানালেন ডক্টর জাহিদ। উঠবেন তারেক রহমানের বাসায়। হাসিনা আমলে সরকারের উচ্চ প্রবৃদ্ধি, দাবি জালিয়াতি। রয়টার্সকে ডক্টর ইউনুস সম্পদ পুঞ্জীভূতের ধারণা এড়িয়ে চলার আহ্বান। সবজির দামে আগাম বসন্ত, মুরগি ও মির্চে কিছুটা কমে, সব ধরনের চালের বাজার চড়া, মনিটরিং এর দাবি ভোক্তাদের। 10ম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক সমাবেশ, অধিকার আদায়ে কারো সঙ্গে আপোষ না করার ঘোষণা। শিক্ষকদের এমন সম্মানজনক বাজেট দিতে হবে যেন তিনি কোচিং এর দিকে মনোযোগী না হয়ে শিক্ষার্থীদের দিকে মনোযোগী হতে পারেন। বৈষম্য বাংলা থাকবে না, সুতরাং আমাদের 10ম গ্রেড দিতেই হবে। মাঘের শুরুতে আবারও শীতের দাপট, কুয়াশায় দেখা মিলছে না সূর্যের, চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতাল বেড়েছে রোগী। এবং যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ আদালতে সাময়িক স্থগিত, বিরুদ্ধে আপিলের ঘোষণা ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপিকে ভারতের দালাল বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন আমরা বিস্তারিত জানব। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান যে গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপি দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, তা নিয়ে এখনো নতুন করে চক্রান্ত চলছে। তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে, আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করা। অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। হ্যাঁ, তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে, সেখানে তো বলা হচ্ছে না, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনটা হলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। নতুন দল হলে তাদের স্বাগত জানাবে বিএনপি, তবে উল্টোপাল্টা কথা বলে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা না করার অনুরোধ জানান মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি ওটাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন খালেদা জিয়া। এরপর তিনি তারেক রহমানের বাসায় যাবেন। বৃহস্পতিবার দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার রাতে দ্য লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়া ছুটি পেতে পারেন।
এছাড়াও তিনি জানান বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এই সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। রাতে দাদি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জাইমা রহমান ও জাফিয়া রহমান। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের ন্যায্যতার বিবেচনায় সমন্বিত ও সুষম উন্নয়ন করবে জামায়াত। সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্যায় যে করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ করা হবে। জামায়াতের কেউ যদি অন্যায় অপরাধ করে তাহলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। এ সময় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত লড়াই চলবে ঘোষণা দেন জামায়াত আমির। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দাবি করা প্রবৃদ্ধির পেছনে আছে জালিয়াতি। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। এ সময় হাসিনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় না করানোর পেছনে পুরো বিশ্বকে দায় দেন তিনি। নাসরিন আক্তারের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সুইজারল্যান্ডের দাভোস শহরে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন, হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছেন, তবে সে সময় কেউ তাকে প্রশ্ন করেননি। এটা কোনো ভালো ব্যবস্থা হতে পারে না। এমনকি তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন ইউনূস। বলেন, এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতি তুলনা করতে চান না বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। বলেন, তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটা মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে কাজ করতে চান বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দরকে এশিয়ার অন্যতম বন্দরে রূপান্তরিত করতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। চিরাং পোর্টের এফিসিয়েন্সির উপরে বাংলাদেশের এফডিআই, বাংলাদেশের জব গ্রোথ কতটা হবে, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হাব
হয়ে ওয়ার্ল্ডের একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করতে পারবে কিনা সেগুলো নির্ভর করছে। তো সেই আলোকেই দুইটা বড় কোম্পানি, ওয়ার্ল্ডের লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না, বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক। তারা এখন মোর অ্যান্ড মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে। ছুটির দিনে রাজধানীর বাজারে দাম বেড়েছে চালের, তবে কমেছে শীতকালীন সবজি সহ মুরগির দাম। আলু, পেঁয়াজ ও মুরগির দামও কমেছে। এদিকে সব ধরনের শীতকালীন সবজির দামও নাগালে। এনআই নাহিদের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারসানা। সপ্তাহান্তে অস্থির রাজধানীর চালের বাজার। বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। বাজারে মিনিকেট ও নাজির শালের মতো সরু চাল কিনতে প্রতি কেজিতে গুনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। সরু চালের দাম গত এক মাসে কেজিতে বেড়েছে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত। প্রতিটা চাইলে মনে করেন 10 থেকে 12 টাকা বাড়ছে। এটা একমাত্র বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে আর মেলা যারা আছে এরা সিন্ডিকেট করে চালের দামটা বাড়াইছে। নতুন সিজন আসছিল, আমরা আশাবাদী ছিলাম চালের বাজারটা কমবে, কিন্তু উল্টা বেড়ে চলছে। সাধারণ মানুষ কয় টাকা বেতন পায়, শহরের ঘর ভাড়া, গাড়ি ভাড়া সবকিছু দিয়া চাল কিনে খাওয়া, তরকারির দামটা এখন কম, মোটামুটি চালের দামটা এখন সবচেয়ে বেশি। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে নতুন আলুর সরবরাহ আগের তুলনায় বাড়ায় পণ্যটির দাম কেজিতে ৫ টাকা কমেছে। আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। সবজিও হাতের নাগালে। ব্রয়লার বেচতেছি ১৯০ আর ২০০, আর সোনালী বেচতেছি ৩৩০ টাকা অরিজিনালটা। এখন শীতকালে সবজি আসার কারণে অনেক সবজির দাম কম। সিমের দাম এখন ৪০ টাকা কেজি বিক্রি করতে আসছে। এখন অ্যাভেলেবল সাপ্লাই আছে, প্রাইসও মোটামুটি মানুষ কিনতে পারতেছে। অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ক্রেতাদের। আর ডাল, তেল এগুলো সব বাড়তি। তেল যদি মাসে 2 বার বাড়ে, আমরা সাধারণ যারা জনগণ তারা তো আমরা ভোগান্তিতে আছি। বাজার তদারকি তো আমাদের ভোক্তা অধিদপ্তর যেটা করছে, আশা রাখি সেটার একটা ভালো রেজাল্ট আসবে তাড়াতাড়ি। হ্যাঁ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবিও জানান তারা। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে শিক্ষক সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় শিক্ষকরা তাদের জীবনমানের উন্নয়নের জন্য বেতন বৃদ্ধির দাবি জানান। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানান তারা। এই বাংলাদেশে শিক্ষকদেরকে আর কোনো ধরনের অবহেলা করা চলবে না। ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থার সাথে মিলিয়ে যেন আমি থাকতে পারি, আমি যেন খেতে পারি, এতটুকু বেতন, মানসম্মত বেতন আমাদেরকে দেওয়া হোক। 10ম গ্রেড দিতে হবে। বিভিন্ন সেক্টর থেকে 17 গ্রেড থেকে 10ম গ্রেড নিয়ে আসে, তখন রাষ্ট্রীয় কোষাগারে অর্থ থাকে, শুধু শিক্ষকদের বেলায় অর্থ থাকে না। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী এনআই নাহিদ। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নাহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নাহিদ, সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন শিক্ষকরা, সব মিলিয়ে যদি জানাতেন আমাদের দর্শককে। ধন্যবাদ জ্যোতি। যেমনটা আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক দফা দাবিতে সমাবেশ করছে এবং তাদের এক দফা সেটি হচ্ছে যে 10ম গ্রেডে উন্নীতকরণ। এই 10ম গ্রেডে উন্নীত করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সমবেত হয়েছেন এবং সকাল থেকে এখানে তারা সমবেত হয়েছে। সকাল 11টার দিক থেকে তারা সমাবেশ শুরু করেছে আর সকাল 9টা থেকে তারা সমবেত হয়েছিল এখানে এবং তারা দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে এক দফা দাবি মানার জন্য, নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সাথে একাত্ম পোষণ করতে কিছুক্ষণের মধ্যে ভিপি নূর এসে উপস্থিত হবে। ভিপি নূর এসে তারপরে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে তা আমাদেরকে জানাবে। তো আপনি জানেন যে যুদ্ধি বর্তমানে 13তম গ্রেডের বেসিক বেতন হচ্ছে তাদের 11,000 টাকা। তো জীবনমানের উন্নয়নের শিক্ষকরা 10ম গ্রেড বাস্তবায়ন হলে তাদের বেসিক বেতন বের হবে 16,000 টাকা। তো এই দাবিতে তারা সকাল থেকে এখানে সমাবেশ করছেন। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলবো তাদের দাবি দেওয়া নিয়ে।
আপনি কি আমাদেরকে একটু বলবেন কেন আপনারা এখানে সমবেত হয়েছেন? জি, আমরা এসেছি দশম গ্রেডের আন্দোলনে। মূলত আমরা সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত আছি। আমাদের সমমর্যাদা যে ডিগ্রি পাস যত আছে সকলেই দশম গ্রেড পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা চাকরি মনে করবে আজ পর্যন্ত। কারণ হলো 12তম গ্রেড পাচ্ছে বাংলাদেশের 8ম শ্রেণী পাস ড্রাইভারেরাও। তাদের চাইতে আমাদের শিক্ষা যোগ্যতা অনেক বেশি। 8ম ডিগ্রি পাস স্নাতক যারা আছে আমাদের শিক্ষকদের মাঝে, তাদের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তারাও দশম গ্রেডে বেতন পাচ্ছেন। অপরদিকে সচিব যারা কয়েকদিন আগেও ছিল 13তম গ্রেডে, তারা আজকে দশম গ্রেডে বেতন পাচ্ছেন বা সুযোগ প্রস্তাবনা পেয়েছেন। এরকম অনেক নজির আছে। 17তম গ্রেড থেকে 12তম গ্রেড থেকে 14তম গ্রেড থেকে দশম গ্রেডে আসছে। শুধু আমাদের সময় যখন কথা বলা হয় তখনই সমুদ্র শুকিয়ে যায়। কেন এটা হচ্ছে আমাদের সাথে বারবার? আমরা শহীদ মিনারে এসেছি, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আমরা যেতে চাই। কেন আমাদের দশম গ্রেড হচ্ছে না? আমরা কেন বঞ্চিত হব? কেন অতদিন মধ্যে বঞ্চিত থাকবো? আমরা এই অধিকার পাই, আদায় করতে চাই। আপনাদের মাধ্যমে আপনারা যেন সকলেই লাইভ করেন আমাদের বিষয়গুলো এবং আমরা আমাদের ন্যায্য অধিকার যেন দশম গ্রেড পেতে পারি, সেই আশ্বস্ত এখান থেকে পেয়ে আমরা এখানে মুক্তি দিতে চাই। যেমনটি তিনি বলছিলেন, তো আমরা বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলেছি, তারাও যে বলছেন যত দ্রুত সম্ভব দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই তারাই করেছেন। আপনাদের দাবি দেওয়া? আমাদের দাবি একটাই, আমরা দশম গ্রেডের জন্য এখানে আসছি। আমরা দশম গ্রেড বাস্তবায়িত হলেই এখান থেকে যাব। আমাদের দাবি একটাই, আমরা দশম গ্রেড চাই। আমাকে যদি অর্থনৈতিক মুক্তি দেওয়া হয়, আমি উন্নত জাতি করে দিতে পারবো। কারণ আমার পেটে ক্ষুধা, আমার হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে তো আমি আমার সর্বোচ্চটা দিতে পারবো না। সরকার তাদের দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা তাদের। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। ভোর থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। কনকনে ঠান্ডায় শীত অনুভূত হয় বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে আগামীকাল সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরদিন থেকে আবারও আসছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় বিঘ্ন হতে পারে যানবাহন, ফেরি ও বিমান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কথায় আছে মাঘে শীত বাঘের গায়েও লাগে। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিস বলছে আগামী রোববার থেকে সারা দেশে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ। এতে যান, ফেরি ও বিমান চলাচল কিছুটা বিঘ্ন হতে পারে বলেও জানানো হয়। আগামী 25 তারিখ থেকে অনেকটা টেম্পারেচার কমে আসবে। তখন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসলেও আসতে পারে। এইটাই কন্টিনিউ করবে মানে 25, 26, 27 এখানে, এবং 27 তারিখের পর এরপরে অনেকটা টেম্পারেচার অনেকটাই রাইজ করবে। লালমনিরহাটে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সকাল 7টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ছোট শিশুরা সর্দি কাশি, নিউমোনিয়া এবং বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। ঘন কুয়াশায় ঢেকে আছে মৌলভীবাজার। গত 3 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। শুক্রবার ভোর 6টায় তাপমাত্রা নেমেছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাস আর সারাদিন কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় শীত অনুভূত হচ্ছে বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এ জেলায়ও গত 3 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। গত রাত থেকে খুব ঠান্ডা এবং শীত পড়তেছে, কুয়াশার মতন আসতেছে এবং পানির মতন টিপটিপ করে পানি পড়তেছে, খুবই ঠান্ডা। আমরা বেড়াডাড়া করতে পারি না, আমরা খুবই সমস্যা পড়েছি। গতকাল কুয়াশা ছিল, রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা। নেত্রকোনায় গত 2 দিন ধরে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। সকাল গড়িয়ে দুপুরেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত 2-3 দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা, যে কারণে শিশুদের নিউমোনিয়া, মুরব্বীদের রোগব্যাধি
প্রচন্ড পরিমাণ বাড়তেছে। হচ্ছে আমরা তো রাত্রে এবং দিনে গাড়ি চালাই, এখন রাতের অবস্থানটা তো কুয়াশা আরো বেশি পরিস্থিতি ভয়াবহ। আমার একটা সমস্যা, আমি আপনার গাড়ি লইয়া বাইরে হলে আপনার কুয়াশা লাগে কোনো কিছু দেওয়া যায় না। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ প্রচণ্ড শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানে মিয়ানমার সীমান্তে আলাদা মাইন বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 বাংলাদেশি। শুক্রবার সকাল 6টার দিকে মিয়ানমারে পণ্য পাচার করতে যান বান্দরবানের নাইংখংছড়ি উপজেলার আলী হোসেন। এ সময় নোম্যান্সল্যান্ড এলাকায় মিয়ানমার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং হাসপাতালে ভর্তি করে। সকাল 8:30টার দিকে দুধসুরি সীমান্তে অপর একটি মাইন বিস্ফোরণের ঘটনায় আহত হন স্থানীয় ছাত্রলীগ নেতা রাসেল নামে একজন। তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। আর সকাল 10:30টার দিকে সীমান্তের আরেকটি পয়েন্টে বিস্ফোরণে আরিফুল্লাহ নামে আরেক বাংলাদেশি আহত হয়।